গল্পের নাম অপেক্ষা। লেখনীতে তাহসিন জান্নাত জেরিন। দীর্ঘ 6 বছর পর স্বামীকে দেখে খুশি হব, নাকি তার পাশে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকা তার নববধূ দেখে শোক প্রকাশ করব তা বুঝে উঠতে পারলাম না। বিয়ের 3 দিনের মাথায় আমাকে শ্বশুর বাড়িতে রেখে আমার স্বামী আকাশ চলে যায় বিদেশে। আজ 6 বছর ধরে এই বাড়িতেই পড়ে আছি। বাবার বাড়ি যাওয়ার সাহস কোনোদিন হয়নি। বিয়ের সময় মা আমাকে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিল যে একটা মেয়ের বিয়ের পর তার একমাত্র বাড়ি হলো তার স্বামীর বাড়ি। তখন বাবার বাড়িতে সে শুধুমাত্র মেহমান স্বরূপ। সেই সাথে এটাও বলেছিল, জামাই যাই করুক না কেন তাকে কিছু বলবি না। আমরা এখনকার বেপরোয়া পরিবারের মতো না যে মেয়ের সংসার ভাঙব, তাই তোকে সবকিছু মেনে নিয়ে থাকতে হবে। আমি সেদিন বুঝে গিয়েছিলাম যে মা আমাকে ঠিক কি বুঝাতে চেয়েছেন। আমি মাকে আশ্বাস দিয়ে বলেছিলাম, চিন্তা করো না মা, তোমরা যে আমাকে পর করে দিয়েছ তা ভালো করেই বুঝেছি। আমি এখানে তোমাদের বোঝা হতে আর আসব না। 6টি বছর আমি তার অপেক্ষা করেছি। ভেবেছিলাম, বিয়ে তো হয়েই গেল, তাহলে এত চিন্তা কিসের? আজ নয়তো কাল আমাকে উনি ভালোবাসবেন, আমাকে মেনে নিবেন। কিন্তু আমি ভুল ছিলাম। উনি আমাকে মেনে নিতে পারেননি। আমি বাকরুদ্ধ হয়ে শুধু ওদের দুজনের দিকে তাকিয়ে থাকলাম। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমার শাশুড়ি উনাকে জিজ্ঞেস করল, তোর বউ আছে যে সেটা কি তুই ভুলে গিয়েছিস? উনি শান্তভাবে বললেন, বিয়েটা কি তোমরা আমার পছন্দে দিয়েছিলে? আমি মনে রাখতে যাব কেন? আমি ঈশাকে ভালোবাসি তাই ওকে বিয়ে করেছি। তোমাদের কোনো আপত্তি থাকলে বলো, আমি আমার বউকে নিয়ে চলে যাচ্ছি। এত বছর পর ছেলেকে পেয়ে উনি কি আর যেতে দিবেন? তাই উনি কাদো কাদো মুখ করে বললেন, না না, তুই কোথাও যেতে পারবি না। আমরা অমত করব কেন? বৌমাকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। আমার কানে শুধু একটা কথাই বাজতে থাকল, আমি ঈশাকে ভালোবাসি তাই ওকে বিয়ে করেছি। আমি দাঁড়াতে পারছি না। আমার শরীর কাঁপছে। আমি টেবিলের উপর ভর করে দাঁড়িয়ে আছি। আমার নিজেকে অদৃশ্য মনে হলো। কেউ আমাকে দেখছেই না। কোনো সান্ত্বনার বাণী দেওয়া তো দূরের কথা, সকলে নতুন বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, কোনো মতে ঘর থেকে বেরিয়ে এলাম। চোখ থেকে পানি বৃষ্টির মতো পড়ছে। আমি গিয়ে বাড়ির কাছে একটা নদীর পাড়ে বসলাম। জায়গাটা বেশ নিরিবিলি। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। আমি চিৎকার করে আকাশের দিকে চেয়ে বলছি, কি দোষ ছিল আমার? কেন আমাকে এত শাস্তি দিচ্ছ তুমি? আমার এই চোখের পানির কি এক ফোঁটার মূল্যও নেই? আমি কি এতটাই খারাপ যে তুমি এমন শাস্তি দিচ্ছ? বিয়ের পর থেকে প্রতিটা রাত আমি কেঁদেছি, এমন কোনো রাত নেই যখন আমার চোখের পানিতে বালিশ ভিজে নাই। বিয়ের পর নাকি মেয়েদের আসল ঠিকানা তার স্বামীর বাড়ি। তুমি তো আমার থেকে সেটাই কেড়ে নিলে। তাহলে এখন আর আমাকে বাঁচিয়ে রেখেছ কেন? আমাকে দুনিয়া থেকে তুলে নাও, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। এই বলে আমি মাটিতে শুয়ে পড়লাম। আমার যে যাওয়ার আর জায়গা নেই। এভাবে কতক্ষণ শুয়েছিলাম জানি না। আমার হুঁশ ফিরল যখন চারদিকে কালো আঁধার নেমে এসেছে। রাতে এখানে থাকা নিরাপদ না। আমি বাড়িতে ফিরে গেলাম। নতুন বউকে পেয়ে আমার কথা বাড়ির সকলে ভুলে গিয়েছে। আমি যে এতক্ষণ বাড়িতে ছিলাম না তার দিকে কারোর নজর পড়েনি। যে রুমে আগে আমি থাকতাম এখন সে রুম অন্য কারোর দখলে। এখন আর এই বাড়িতে আমার প্রয়োজন নেই। আমি গিয়ে দরজায় টোকা দিলাম। আকাশের স্ত্রী এসে দরজাটা খুলল। আকাশ আর এখন আমার না, তাই আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। মেয়েটি আসলেই অনেক সুন্দর। তার সামনে আমি কিছুই না। সে আমার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ইতস্তত করে বললাম, আপনাদের বিরক্ত করার জন্য মাফ করবেন। আসলে এতদিন এখানে আমি থাকতাম তাই আমার জিনিসপত্র এখানে আছে। যদি কিছু মনে না করেন তাহলে ওগুলো নিতে যেতাম। সে বলল, ওহ আচ্ছা, সমস্যা নেই, নিয়ে যেতে পারেন। আমি এদিক ওদিক না তাকিয়ে সোজা আলমারির দরজা খুলে আমার সবকিছু গোছাতে শুরু করলাম।
হঠাৎ উনি বলে উঠলেন, ক্ষমা করবেন আমাকে। আসলে আমার মতামতের বিরুদ্ধে আমার পরিবার আমাকে বিয়ে দিয়েছিল। তাই আমি আপনাকে মেনে নিতে পারিনি। আপনি চাইলে এই বাড়িতে থাকতে পারেন, আমার অসুবিধা নেই। আর খুব তাড়াতাড়ি আপনি ডিভোর্স পেপার পেয়ে যাবেন। আমি তার কথা কর্ণপাত করলাম না। সব গোছানো শেষ হলে তার চোখের দিকে তাকিয়ে বললাম, আমাকে দয়া দেখানোর জন্য ধন্যবাদ, কিন্তু আমার দরকার নেই। কথাটি বলে রুম থেকে বেরিয়ে আসলাম। তারপর শাশুড়ি মায়ের কাছে গেলাম। উনি আমাকে দেখে চোরের মতো চোখ এদিক ওদিক করছেন। আমি উনার পাশে বসলাম। কিছুক্ষণ পর বললাম, মা, এতদিনের সংসারটাকে নিজের করে দেখেছি, কখনো পর ভাবিনি। কিন্তু এই সংসারটা আমাকে আপন করেনি। এত বছর আপনাদের কাছে ছিলাম। তাই যদি আমার কোনো কথা বা ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর একটা অনুরোধ, আজকের রাতটা আমাকে থাকতে দিয়েন। এত রাতে আমি কোথায় যাব? উনি আমাকে বললেন, আচ্ছা, থাকতে পারো। অতঃপর আমি ধন্যবাদ বলে বেরিয়ে আসলাম। আকাশের রুমের পাশের রুমটা অতিথিদের জন্য বরাদ্দ। তাই রাতটা ওখানেই কাটালাম। সারারাত আমার দুটো চোখ এক মুহূর্তের জন্য বন্ধ করতে পারিনি। আমার স্বামী, যাকে আমি 6 বছর ধরে একটু একটু করে ভালোবেসেছি, সে আজ অন্য একটি মেয়েকে নিজের বাহুডোরে আবদ্ধ করে ভালোবাসার বাণী শোনাচ্ছে। তাকে ভালোবাসি বলে বুকের মাঝে তাকে স্থান দিয়েছে। সারারাত আমার কেটেছে নির্ঘুম। তাদের স্মৃতিময় রাতের একটি সাক্ষী ছিলাম আমিও। আমার জন্য সেটি ছিল নরকের রাতের সমান। আমার ভাগ্যটা এতটাই খারাপ যে নিজের স্বামীর বাসর রাতের সাক্ষী হতে হয়েছে আমাকে। আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত হিসেবে আমারও রাতটি স্মৃতি হিসেবে থাকবে। আমি সকালে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়ে আয়নাতে নজর পড়ল। আমার চোখ রক্ত জবার মতো লাল হয়ে ফুলে গিয়েছে। আমার মাথার বালিশের যদি জবান দেওয়া হতো তাহলে সে মনে হয় বিরক্ত হয়ে বলতো, আর কাঁদিস না। আমি তোর চোখের পানিতে ভিজে গিয়েছি, এবার তো কান্না বন্ধ কর। আমি নিজের এই অবস্থা দেখে নিজের প্রতিই করুণা হচ্ছে। আমি ফ্রেশ হয়ে এসে মাকে একটা কল করলাম। যতই হোক, মা তো আমার। 10 মাস 10 দিন আমাকে তার পেটে রেখেছে। অন্য কেউ না হলেও মা অন্তত আমার কষ্টটা বুঝবে। মা কল রিসিভ করে বিরক্তিমাখা কণ্ঠে জিজ্ঞেস করল, হ্যালো, কে বলছেন? আমি মায়ের কথা শুনে অবাক চোখে হাতে থাকা ফোনটার দিকে তাকিয়ে রইলাম। মা কি আমার নম্বরটাও ভুলে গেছে? আমার গলা ভার হয়ে এলো। আমি ভেজা গলায় বললাম, মা, আমি হাফসা, তুমি কি আমার নম্বরটাও ভুলে গেছ? মা আমতা আমতা করে বলল, ওহ তুই, তেমন কোনো ব্যাপার না। আসলে আমার বয়স হয়েছে তো, তাই মনে থাকে না কিছু। কেন ফোন করেছিস সেটা বল, আমার অনেক কাজ আছে। মা কি আমার সাথে কোথাও বলতে চায় না? শেষ কবে মায়ের সাথে কথা হয়েছে মনে নেই। আমি মাকে কোনোমতে বললাম, মা, আমার সব শেষ হয়ে গেছে। আকাশ দ্বিতীয় বিয়ে করেছে মা। আমি এখন কি করব, কোথায় যাব? মা আমাকে ধমকের সুরে বলল, কি করবি, কোথায় যাবি মানে? দ্বিতীয় বিয়ে করেছে তো কি হয়েছে, তোকে তো আর বের করে দেয়নি। স্বামীর সংসার করতে গেলে এসব সহ্য করতে হয়। কিছু করার নেই। তুই ভাবিস না, তোকে উস্কানি দিয়ে নিজের কাছে নিয়ে আসব, একটু মানিয়ে নে, সব ঠিক হয়ে যাবে। আমি চুপচাপ মায়ের সব কথা শুনলাম। আকাশ যে আমাকে ডিভোর্স দিবে সেটা আর বললাম না। শেষ পর্যন্ত নিজের মাও আমাকে পর করে দিল। আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। আমার কান্না চলে আসলো। পরমুহূর্তে ভাবলাম, যার কেউ নেই তার সৃষ্টিকর্তা আছেন। তিনি যেহেতু আমাকে সৃষ্টি করেছেন তাহলে আমার থাকার ব্যবস্থাও তিনি করে দিবেন। এই ভেবে চোখ মুছে উঠে দাঁড়ালাম। চারদিকে ভোরের আলো ফোটার সাথে সাথেই আমি বাড়ি ছেড়ে বেরিয়ে আসলাম। বাড়িতে সবাই আরাম করে ঘুমোচ্ছে। আমি অজানা এক গন্তব্যে হাঁটা দিলাম। শুরু হলো নতুন করে পথ চলা। এই পথ কখন কিভাবে মোড় নিবে জানা নেই। বাড়িটা একটু গ্রাম সাইড এলাকায় হওয়ায় মেইন রোডে আসতে আসতে বেলা হয়ে গিয়েছে।
এই 6 বছরে আমার পোশাক ও অন্যান্য খরচার জন্য যা টাকা দিত আমি 1 টাকাও খরচ করিনি। জমিয়েছিলাম আকাশ বাড়ি ফিরলে তাকে এই জমানো টাকা দিয়ে একটা উপহার দিব ভেবে, যা আর বাস্তবে রূপ নিতে পারেনি। টাকাগুলো দিয়ে 2-3 মাস পার করা যাবে। আমি এসব ভেবে রাস্তা পার হচ্ছিলাম, ঠিক তখনইকে জানি আমার হাত টান দিয়ে রাস্তার একপাশে নিয়ে এলো। একটা মেয়েলি কণ্ঠ আমার কানে ভেসে আসলো। মেয়েটি বলছে, আপনি এমন বেপরোয়াভাবে রাস্তায় হাঁটছেন কেন? এখনই তো একটা ট্রাক এসে আপনাকে উড়িয়ে দিত। আমি মেয়েটির কথা শুনে মুচকি হেসে বললাম, আমি বেঁচে থাকতে চাই না। ট্রাকটা যদি সত্যিই আমাকে উড়িয়ে দিত তাহলে অনেক ভালো হতো। মেয়েটি হয়তো আমার থেকে এমন জবাব আশা করেনি, তাই কিছু বুঝতে না পেরে আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে রইল। আমি আর বেশি কিছু বললাম না, ধন্যবাদ বলে চলে আসলাম। কিছুদূর যাওয়ার পর মেয়েটি এই আপু বলে চিৎকার করছে। আমি তার দিকে ঘুরে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে থাকলাম। মেয়েটা আমার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপনাকে কখন থেকে ডাকছি, আপনি শুনছেনই না। আমি বললাম, আমাকে ডাকার কারণ? মেয়েটি আমাকে উপর থেকে নিচ অবধি দেখে বলল, আপনি কি বাড়ি ছেড়ে চলে এসেছেন? আমি সন্দেহের চোখে তার দিকে তাকালাম। সে বুঝতে পেরে একটা মুচকি হেসে বলল, আমি একটা এনজিওতে কাজ করি। কয়েক বছর আগে আমিও আপনার মতো বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। আপনার কথা শুনে তা বুঝতে পারলাম, তাই জিজ্ঞাসা করছি। এনজিও নামটি শুনে আমার মনে একটা আশার আলো দেখা দিল। আমি মেয়েটির হাত ধরে অনুরোধের সুরে বললাম, আমাকে এনজিওতে থাকার একটা ব্যবস্থা করে দিবেন। আমার থাকার মতো কোনো জায়গা নেই। প্লিজ আমার অনুরোধটা রাখুন। মেয়েটা আমার হাতের উপর হাত রেখে বলল, চিন্তা করবেন না, আমি আপনাকে আমাদের এনজিওতে নিয়ে যাব। আপনি সেখানে থেকে কাজ শিখতে পারবেন। আমি তার কথা শুনে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করলাম। মেয়েটা বলল, আমার সাথে আসুন। আপনাকে আমাদের ম্যানেজারের সাথে কথা বলে একটা ব্যবস্থা করে দিব। আমি মুচকি হেসে ধন্যবাদ জানালাম। মেয়েটার সাথে যাওয়ার পথে আমাদের পরিচয় হয়ে গেল। মেয়েটার নাম তিশা। সে বয়সে আমার মতোই। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওখানে কি কাজ করো তুমি? তিশা কথাটি এড়িয়ে যেতে চাচ্ছে। আমাকে যেন বলতে চাচ্ছে না। অন্য একটা প্রসঙ্গ তুলতেই আমি বললাম, তোমাকে আমি কিছু একটা জিজ্ঞাসা করেছিলাম, তুমি সেটার এখনো জবাব দেওনি। তিশা মুখে একটা জোর করে হাসি টেনে বলল, সেটা কাজ তেমন একটা না। আপনি গেলে নিজেই দেখতে পারবেন। এই বলে সে চুপচাপ হয়ে গেল। আমিও আর কিছু বলিনি। যেতে যেতে তিশা একটা ছোট গলির মধ্যে ঢুকল। আমার এখন কেন জানি ভয় করছে। এতক্ষণ আমরা বড় রাস্তায় ছিলাম তাই অতটা ভয় করেনি, কিন্তু এখন ভয় করছে। জায়গাটা ভালো মনে হচ্ছে না। কথাগুলো পুরুষ আমার দিকে কেমন লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। আর কতগুলো মেয়ে পুরুষের সাথে চিপা চাপা পোশাকে তাদের উপর কথায় কথায় হেসে গড়িয়ে পড়ছে। আমার আর বুঝার বাকি রইল না যে এটা একটা পতিতালয়। এই জন্যই কি তিশা আমাকে তার কাজের কথা বলতে চাইছিল না? আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি এখান থেকে উদ্ধার করার জন্য। আমি এখান থেকে বের হওয়ার পথ খুঁজছি। আমি সুযোগ বুঝে উল্টা পথে দৌড় লাগালাম। আমি নিজের সর্বোচ্চ দিয়ে দৌড়াচ্ছি। আমাকে এখান থেকে যে করেই হোক বের হতে হবে। আমি পিছনে একটু তাকাতেই সামনে একটা লোকের সাথে ধাক্কা খেলাম। লোকটা বিশ্রী হাসি দিয়ে বলল, কি মামুনি, তোমার রেট কত? দেখতে তো কচি মনে হচ্ছে। আমি আরও বাড়িয়ে দিব, চল আমার সাথে। এই বলে সে শব্দ করে হেসে উঠল। আমার চোখে পানি চলে আসলো। আমি লোকটাকে আমার হাতে থাকা ব্যাগ দিয়ে জোরে একটা বাড়ি দিয়ে আবার দৌড় লাগালাম। আর পিছনে তাকালে চলবে না, সামনে ছুটে যেতে হবে। আমি দৌড়াতে দৌড়াতে গলিটার বাহিরে চলে আসলাম। আমি একটা জায়গায় দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম। দৌড়ানোর ফলে আমার পেট ব্যথা করছে। আমি আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করলাম।
হঠাৎ একটা লোক আমাকে এক বোতল পানি এগিয়ে দিয়ে বলল, আপনি মনে হয় অনেক ক্লান্ত, পানিটা খেয়ে নিন, ভালো লাগবে। আমি মুখ তুলে লোকটার দিকে তাকালাম। ২৬ বা ২৮ বছরের একটা যুবক, চোখে চিকন ফ্রেমের একটা চশমা, চুলগুলো এক সাইডে ভাঁজ করা, মুখে চাপা দাড়ি, এক কথায় সুদর্শন পুরুষ আমার দিকে এক বোতল পানি এগিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে তার দিকে এভাবে তাকাতে দেখে যুবকটি ভ্রু কুঁচকে বলল, কি হলো নিন। আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। অনুভব করলাম আমার অনেক তৃষ্ণা পেয়েছে। আমি ইতস্তত করে পানির বোতলটা নিলাম। ঢকঢক করে প্রায় পানি খেয়ে ফেললাম। অবশিষ্ট পানি তার দিকে এগিয়ে দিতে লোকটা মুচকি হেসে বলল, আপনার কাছে রেখে দিন, আপনার কাজে আসতে পারে। আমি বোতলটা ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখলাম। লোকটার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে ধন্যবাদ জানালাম। লোকটি মুচকি হেসে চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এখন কি করা যায়। বাড়ি থেকে আসার সময় আমার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নিয়ে এসেছিলাম। এখন কোনো একটা কাজ খুঁজতে হবে। আমি এক রুমের একটা বাসা খুঁজতে খুঁজতে কিছুদূর যেতে পেয়ে গেলাম। জমানো টাকা থেকে রান্নার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেললাম। বাসাটা গোছাতে একদিন পার হয়ে গেল। বাজার করে এনে রান্না করে খাওয়া শেষে শুয়ে শুয়ে ভাবছি, এখন থেকে শুরু হলো আমার একার সংসার। জীবন কারোর জন্য থেমে থাকে না। বাকি জীবনটা নিজের মতো করে সাজাবো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের দেশে চলে গেলাম বুঝতেই পারলাম না। সকালে ঘুম থেকে উঠে হাঁপাতে লাগলাম। খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। আমাকে চারদিক থেকে অনেকগুলো সাপ ঘিরে ধরেছে, আমি চিৎকার করছি আমাকে কেউ সাহায্য করার জন্য। যখন একটা সাপ আমাকে কামড় দিতে যাবে তখনই কোথা থেকে একটা আবছা ছায়া এসে আমাকে নিয়ে ওই জায়গা থেকে নিয়ে গেল। ছোট থেকেই আমি সাপকে অনেক ভয় পাই। এই স্বপ্নটার রহস্য বুঝলাম না। ফোনের সময় দেখি ৭টা বাজে। আজকে কোনো একটা চাকরি জোগাড় করতেই হবে। তাই এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ফ্রেশ হতে উঠে গেলাম। সকাল ১০টা বাজে চাকরির খোঁজে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে একটা দৃশ্যে আমার নজর আটকে গেল। আকাশ আর তার স্ত্রী হাতে হাত ধরে হাসি মুখে গল্প করতে করতে হাঁটছে। দৃশ্যটি দেখে আপনা আপনি আমার চোখ ঝাপসা হয়ে এলো। তারা আমার দিকে আসতে দেখে আমি দ্রুত পায়ে অন্য পাশে এসে দাঁড়ালাম। ওরা আমাকে দেখেনি। তারা নিজের মতো করে হাঁটছে। আমি তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। ততক্ষণ তাকিয়ে থাকলাম যতক্ষণ না পর্যন্ত দেখা যাচ্ছে। হঠাৎ কেউ একজন আমার দিকে রুমাল এগিয়ে দিল। আমি চোখ তুলে তাকাতে অবাক হয়ে গেলাম। কারণ মানুষটি আর কেউ নয়। আমি চোখ তুলে তাকাতেই অবাক হয়ে গেলাম। কারণ মানুষটি আর কেউ নয়, সেই লোকটি যিনি আমাকে পানি দিয়েছিলেন। লোকটি আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি ইতস্তত করে বললাম, আপনি এখানে? লোকটি আমার উপর থেকে নিজের দৃষ্টি সরিয়ে বলল, কেন আমি থাকতে পারি না নাকি? আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। লোকটা এমন ট্যারা কেন? আমি কোনো মতে বললাম, না আসলে তা নয়। আমার সামনে হঠাৎ দাঁড়িয়েছিলেন তাই বললাম। লোকটি ভাবুক কণ্ঠে বলল, আমিও তো তাহলে বলতে পারি আপনি আমার সামনে দাঁড়িয়েছিলেন। আমি রাগে গজগজ করতে বললাম, মোটেও না। আমি না, আপনি আমার সামনে এসে দাঁড়িয়েছেন। সে ভ্রু উঁচিয়ে বলল, নিজের অবস্থান দেখেন ম্যাডাম। আমি আশেপাশে তাকিয়ে বুঝতে পারলাম সে সত্য বলছে। আমি কিছুটা অপমানিত বোধ করলাম। তবুও নিজের তেজ বজায় রেখে ঝাঁঝালো কণ্ঠে বললাম, বুঝলাম আমি আপনার পথ আটকে দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনি তো আমাকে পাশ দিয়ে চলে যেতে পারতেন। আমি কি পুরো রাস্তা জুড়ে দাঁড়িয়েছিলাম নাকি? সে হেরে যাওয়ার ভান করে বলল, সরি মিস, আমারই ভুল ছিল। কিন্তু আপনি ওই দুজনের দিকে এভাবে তাকিয়েছিলেন কেন? আর আপনার চোখে পানি কেন? আপনার চোখে যে পানি মানায় না মিস। আমি তার কথা শুনে থমকে গেলাম। এভাবে প্রশ্ন করছে যেন মনে হয় আমি তার অনেক আপন কেউ। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালাম।
সে আমাকে এভাবে তাকিয়ে থাকাতে হয়তো আমার মনের কথা বুঝে গেল। তাই একটা মুচকি হাসি দিয়ে বলল, এভাবে কেন তাকিয়ে আছেন? আমার জানার কৌতূহল জেগেছিল তাই বললাম। আপনি বলতে না চাইলে সমস্যা নেই। আমি চাপা কণ্ঠে বললাম, অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে কৌতূহল না থাকাই শ্রেয়। এই বলে আমি দ্রুত পায়ে ওই জায়গা হতে চলে গেলাম। আমাকে এভাবে সময় নষ্ট করলে হবে না। আমার কাছে আর বেশি টাকা অবশিষ্ট নেই। কাজের যে অনেক প্রয়োজন। হাঁটতে হাঁটতে একটা বড় কোম্পানির সামনে এসে দাঁড়ালাম। অফিসটির পাশে বড় করে পোস্টারে গোটা গোটা অক্ষরে লেখা, নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ সেখানে মানুষ নিয়োগ দেয়া হবে। পোস্টারটি দেখে আমার কি যেন খুশি লাগল। আমি সেখানের দারোয়ান থেকে জিজ্ঞাসা করলাম, চাচা এখানে কি নিয়োগ এখনো চলছে? উনি অভিজ্ঞ দৃষ্টিতে আমাকে একবার পরখ করে বললেন, জি এখনো নিয়োগ চলছে। আপনি কি জব খুঁজতেছেন? আমি মাথা উপর নিচ করে বুঝালাম হ্যাঁ। উনি আমাকে দরজার দিকে আঙুল দেখিয়ে বললেন, দরজার বাম সাইডে লিফট আছে। 3 তলায় ইন্টারভিউ চলছে। সেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং সিভি নিয়ে যান। আমি কৃতজ্ঞতার দৃষ্টিতে ধন্যবাদ জানালাম। উনার কথা মতো দরজার ভিতরে গিয়ে বাম দিকে তাকাতেই লিফট দেখতে পেলাম। আমি লিফটের সামনে গিয়ে উপরের বাটন চাপ দিয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর লিফটের দরজা খুলে গেল। মনে মনে শুধু প্রার্থনা করছি আমার একটা চাকরি যেন হয়ে যায়। 3 তলায় গিয়ে দেখি আমার মতো কয়েকজন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমি সেখানে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের কাছে জিজ্ঞেস করলাম, এখানে কি ইন্টারভিউয়ের জন্য দাঁড়িয়ে আছেন? মেয়েটি মাথা উপর নিচ করে বুঝালো হ্যাঁ। আমিও মেয়েটির পিছনে দাঁড়িয়ে গেলাম। এক এক করে আমি এগুচ্ছি। কিছু সময় পর আমাকে ডাকল। আমি গিয়ে প্রথমে বিনয়ের সুরে বললাম, মে আই কামিং স্যার? সেখানে বসে থাকা ব্যক্তিটি মাথা না উঠিয়েই বললেন, ইয়েস কামিং। আমি উনার সামনে গিয়ে দাঁড়ালাম। লোকটি মাথা তুলে তাকাতেই আমি আরেক দফা অবাক হয়ে গেলাম। অস্পষ্ট স্বরে বলে ফেললাম, আপনি? আমি চুপচাপ দাঁড়িয়ে আছি উনার সামনে। কি বলবো বুঝতে পারছি না। আমাকে চুপচাপ থাকতে দেখে লোকটি মাথা তুলে তাকাল। উনিও মনে হয় আমাকে দেখে অবাক হলেন। উনি উদ্বিগ্ন কণ্ঠে বললেন, আরে আপনি এখানে? আমি লজ্জায় কুঁকড়ে যাচ্ছি। কোনো রকম নিজেকে সামলে ইতস্তত করে বললাম, আসলে আমার একটা চাকরির খুব প্রয়োজন। উনি আমার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন। আমি উনার সামনে রাখা চেয়ারে বসলাম। তিনি নিজের থেকেই বললেন, আপনি কতটুকু পড়ালেখা শেষ করেছেন? আমি ইন্টারমিডিয়েট শেষ করেছি। এই বলে আমি সাথে আনা ফাইলটা উনার দিকে এগিয়ে দিলাম। তিনি ফাইলটা খুলে দেখতে লাগলেন। দৃষ্টি ফাইলের মধ্যে রেখেই বললেন, আপনি কি কম্পিউটার চালাতে পারেন? জি, এইচএসসি পরীক্ষা দেওয়ার পর শখের বশে শিখেছিলাম। তিনি মুচকি হেসে বললেন, কাল থেকে অফিসে জয়েন করবেন। বরাবর 8টায় অফিসে উপস্থিত থাকবেন। আমি কিন্তু অফিসে অনেক কড়া। আমি উনার কথা শুনে বুঝলাম আমার চাকরি হয়ে গিয়েছে। আমার মুখে আপনা আপনি হাসির রেখা দেখা দিল। এত তাড়াতাড়ি আমার চাকরি হয়ে যাবে ভাবতেও পারিনি। মনে মনে সৃষ্টিকর্তাকে লাখ লাখ শুকরিয়া জানালাম। আমি খুশি মনে ধন্যবাদ বলে বেরিয়ে পড়লাম। আমি অফিস থেকে চলে আসার সময় দারোয়ান চাচা হাসি মুখে বললেন, আপনার জব কি হয়েছে? আমি মুচকি হেসে মাথা নাড়ালাম। জি চাচা, আমার চাকরি হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন চাচা। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, হ্যাঁ মা, দোয়া করি সুখে থাকো। আমি বাজার করে বাসায় চলে আসলাম। আগামীকাল থেকে আমার নতুন দিন শুরু। রান্না করে গোসল সেরে ফেললাম। তারপর খাওয়া শেষ করে ঘুমের রাজ্যে চলে গেলাম। সকালে তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিলাম। কালকে আমাকে তিনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন তিনি অফিস খুব কড়া। আমি 7:45 অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। দারোয়ান চাচাকে সালাম দিয়ে অফিসে প্রবেশ করলাম। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত।
আমি কি কাজ করব সেটা তো আমাকে বলা হয়নি। আমি কি বুঝতে না পেরে এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মিনিট ২ পর একটা অল্প বয়সের ছেলে এসে আমাকে বলল, আপনি কি নতুন জয়েন করেছেন? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। ছেলেটি আবারও বলতে লাগল, আপনাকে স্যার ডাকছে। এই বলে সে চলে গেল। আমি উনার কেবিনে নক করে বললাম, স্যার আসতে পারি? তিনি মাথা তুলে তাকালেন। ইয়েস। আমি ভিতরে প্রবেশ করে শুভ সকাল বললাম। তিনি কোনো প্রত্যুত্তর না করে বললেন, গতকাল আমি আপনাকে কোনো কাজ বলিনি। আপনার উচিত ছিল আমার কাছে এসে নিজের কাজ বুঝে নেওয়া। এই বলে তিনি আমার দিকে তাকালেন। আমি মাথা নিচু করে বললাম, সরি স্যার। পরের বার থেকে এমন ভুল আর হবে না। তিনি দৃষ্টি আমার থেকে সরিয়ে ল্যাপটপে রাখলেন। গম্ভীর সুরে পুনরায় বললেন, আপনার কাজ হলো আমার কাছ থেকে জমানো ফাইলগুলো নিয়ে প্রিন্ট আউট করা। এই ফাইলগুলো এখন নিয়ে যান। এই বলে তিনি কয়েকটা ফাইল টেবিলের উপর রাখলেন। আমি ফাইলগুলো নিয়ে আমার জন্য বরাদ্দ টেবিলে গিয়ে বসলাম। উনি এতটা বদলে গেলেন কিভাবে? এর আগে যখন কথা হয়েছিল তিনি তো এমন গম্ভীর ছিলেন না। কিন্তু এখানে সম্পূর্ণ বিপরীত। এসব যখন ভাবছিলাম তখন কেউ একজন আমার ভাবনায় ব্যাঘাত ঘটাল। ছেলে একটা আমার টেবিলের সাথে হেলান দিয়ে বলছে, হ্যালো মিস, তুমি কি এখানে নতুন? আমি ইতস্তত বোধ করলাম। চাপা কণ্ঠে বললাম, জি আমি এখানে নতুন। কিন্তু আপনি কে? ছেলেটা কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমার প্রশ্নের জবাবে সে হাসিমুখে বলল, আমি এখানে ১ বছর ধরে কাজ করছি। তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে কিন্তু। আমি যেকোনো সাহায্য করতে রাজি। আমি ফাইলগুলো চেক করতে করতে বললাম, ঠিক আছে ভাইয়া। ভাইয়া ডাকটা মনে হয় তার সহ্য হল না। তার মুখের হাসিটা মুহূর্তেই উড়ে গেল। সে অস্পষ্ট স্বরে বলল, ভাইয়া কোনো দুঃখে। তার অস্পষ্ট স্বরে বলা কথাটা আমি শুনে ফেললাম। আমি সাধারণভাবেই বললাম, আপনি আমার বয়সে অল্প একটু বড় তাই ভাইয়া বললাম। যদি আপনার পছন্দ না হয় তাহলে চাচা ডাকতে পারি। সে আমার কথা শুনে চোখ বড় বড় করে ফেলল। কিঞ্চিৎ চিৎকার করেই বলল, চাচা। আমি মাথা দুলিয়ে বুঝালাম হ্যাঁ। সে আমতা আমতা করে বলল, আমার নাম হলো আয়মান। তুমি আমার নাম ধরে ডাকতে পারো। আমি কিছু বলার আগেই কেউ একজন ধমকের সুরে বলল, আপনাদের আড্ডা দেওয়ার ইচ্ছা থাকলে রিজাইন দিয়ে চলে যান। আমার আন্ডারে কাজ করতে হলে এসব পরিচয় পর্ব করতে পারবেন না। যে যার যার কাজে মন দেন। আর যেন এসব না দেখি। আমি পেছনে ফিরে দেখি উনি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। আয়মান নামের ছেলেটি সরি স্যার বলে এক প্রকার দৌড়ে তার টেবিলে চলে গেল। কিছুক্ষণ পর উনিও চলে গেলেন। উনি এত রাগী যে সেটা আগে জানতাম না। একদিকে ভালোই হয়েছে, ছেলেটির জন্য আমি কাজে মন দিতে পারছিলাম না। আমার পাশের টেবিলের মেয়েটি বলে উঠল, রাহাত স্যার রাগী হলেও তিনি অনেক ভালো। সবসময় আমাদের সাপোর্ট করেন। তুমিও ধীরে ধীরে বুঝতে পারবা। আমি মেয়েটির তাকাতেই সে একটা মুচকি হাসি দিল। উনার নাম তাহলে রাহাত। এতদিনে নামটা জানতে পারলাম। যাই হোক মেয়েটির সাথেও আমার পরিচয় হয়ে গেল। ওর নাম রুহি। রুহির বাসা আমার ওখানেই। কিছু সময়ের মধ্যে আমাদের বেশ সখ্যতা গড়ে উঠল। আমি আর রুহি একসাথেই যাওয়া আসা করি। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। একদিন রাতে শুয়ে শুয়ে ভাবছি, এতদিনে একটা বারও কি আমার কথা কারোর মনে পড়েনি। সেদিনের পর থেকে আমি আর নিজের থেকে মাকে কল দিইনি। মা বাবাও কোনোদিন আর কল দেয়নি। হয়তো হাফসা নামের কোনো মানুষ পৃথিবীতে আছে সেটা ভুলেই বসেছে। আগে মাঝে মাঝে মনে হতো আমাকে কি তারা দত্তক নিয়েছিল। কিন্তু এখন মাঝে মাঝে না সবসময়ই মনে হয় আমি হয়তো তাদের নিজের সন্তান না। তাদের নিজের সন্তান হলে কি আর এতটা অবহেলা করতে পারত? সকালে উঠে রান্না করা, তৈরি হয়ে অফিসে যাওয়া আর রাতে এসে ঘুমানো এগুলোই হলো আমার প্রতিদিনের রুটিন।
রোবটের মতো থাকতে থাকতে এখন আমি হাঁপিয়ে গিয়েছি। দিনশেষে আমারও ইচ্ছা করে ঘুরতে যেতে, কারোর কাঁধে মাথা রেখে রাতে জ্যোৎস্না বিলাস করতে, সারারাত কারোর সাথে গল্প করতে। কিন্তু কারোর উপর বিশ্বাস করতে ভয় করে, প্রচণ্ড ভয় করে। যাদের উপর বিশ্বাস করি তারাই বিশ্বাসঘাতকতা করে। এসব ভাবতে ভাবতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসল। আমি এখন অফিসে যাচ্ছি। রুহি আজকে অফিসে যাবে না। শুধু আজ নয়, অনেকদিন হয়তো যাবে না। কেননা তার বিয়ে ঠিক হয়েছে। 2 দিন আগে সে তার বাড়িতে চলে গেছে। আমাকে অবশ্য অনেক জোর করেছিল তার সাথে যাওয়ার জন্য, কিন্তু বললেই কি আর যাওয়া যায়। কিন্তু তাকে কথা দিয়েছি তার বিয়ের দিন অবশ্যই যাব। রুহি চলে যাওয়ার পর থেকে আমি আরও একা হয়ে গেলাম। অফিসের বাকিদের সাথে তেমন একটা সখ্যতা গড়ে ওঠেনি। আমি আনমনে হেঁটে হেঁটে অফিসের দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখি রাস্তায় অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। আমার মনে কৌতূহল জাগল। আমি মানুষের ভিড় ঠেলে সামনে গিয়ে বড় ধরনের ধাক্কা খেলাম। নিজের অজান্তেই চিৎকার দিয়ে বলে উঠলাম, রাহাত স্যার। আমি ভিড় ঠেলে সামনে গিয়ে অবাকের শীর্ষস্থানে গেলাম। রাহাত স্যারের রক্তাক্ত শরীর আমার সামনে পড়ে আছে। মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এত বড় একটা দুর্ঘটনা হওয়ার পরও আশেপাশের মানুষ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসছে না। রাহাত স্যারকে এভাবে পড়ে থাকতে দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। কেননা এই 1 বছরে অনেকটা বন্ধুর মতো হয়ে গেছেন তিনি। আমার মাথা পুরো ফাঁকা হয়ে গেল। এ সময় এত সব ভাবলে হবে না। উনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি তাড়াতাড়ি করে উনার পাশে গিয়ে বসলাম। যেখান থেকে রক্ত পড়ছে আমার ওড়নার কিনারা কিছুটা ছিঁড়ে বেঁধে দিয়েছি। এটা অনেকটা মুভির মতো হয়ে গেল। কিন্তু মুভির মতো মিলে গেলেও এটা ছাড়া কোনো উপায় ছিল না। আমি একটা সিএনজি ডেকে কয়েকজন লোকের সহযোগিতায় উনাকে সিএনজিতে উঠালাম। উনার শ্বাস অনেক ধীরগতিতে চলছে। আমার মনে অনেক ভয় হতে লাগল। আল্লাহর কাছে বারবার প্রার্থনা করছি যেন উনার কিছু না হয়। কিছুক্ষণ পর হাসপাতালের পৌঁছে গেলাম। 2 জন ওয়ার্ড বয়ের সাহায্য একটা ট্রলিতে করে ভিতরে নিয়ে গেলাম। ডাক্তার কে? প্লিজ কোনো ডাক্তার আসুন। উনার চিকিৎসা করানো খুব প্রয়োজন। পাগলের মতো চিৎকার করে ডাক্তারকে ডাকছি। কয়েকজন ডাক্তার দ্রুত এসে উনাকে একটা রুমে নিয়ে গেল। আমি নিস্তব্ধ হয়ে রুমের বাইরে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর একটা ডাক্তার দৌড়ে এসে বললেন, রোগীর অভিভাবককে। আমি ডাক্তারের কাছে ছুটে গিয়ে বললাম, আমি হলাম উনার অভিভাবক। কি হয়েছে বলুন না প্লিজ ডাক্তার। উনি ঠিক আছেন তো? কিছু তো বলুন। বলতে বলতে আমার গলা ভারী হয়ে এল। কেন জানি খুব কষ্ট হচ্ছে উনাকে এভাবে দেখতে। আমার সবকিছু কেমন যেন পাগল পাগল লাগছে। ডাক্তার আমাকে শান্ত হতে বললেন। কিন্তু আমার মন কিভাবে শান্ত হবে উনাকে এই অবস্থায় দেখে? যতক্ষণ না উনি সুস্থ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে কিছুতেই শান্ত করতে পারব না। কিন্তু এখন আমাকে ধৈর্য রাখতে হবে। তাই চুপ করে গেলাম। ডাক্তার এবার বলতে শুরু করল, উনার অনেক সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে অনেক ব্লাড বেরিয়ে গেছে। উনাকে অপারেশন করতে হবে, যার জন্য 2 ব্যাগ রক্ত লাগবে এবং রিসেপশনে গিয়ে ফর্ম ফিল আপ করে আসুন তাড়াতাড়ি। আমাদের হাতে একদমই সময় নেই। এই বলে দ্রুত পায়ে তিনি চলে গেলেন। আমার এখন মনে হচ্ছে আমাকে কোনো একটা সাগরের মাঝখানে এনে কেউ ফেলে দিয়েছে। রক্ত আর টাকা কোথায় পাবো আমি? আমাকে এসব ভাবলে হবে না। যে করেই হোক আমাকে এগুলো জোগাড় করতেই হবে। রাহাত স্যারের রক্তের গ্রুপ যেন কি? ও হ্যাঁ, মনে পড়েছে, এ প্লাস রক্ত। আমি মস্তিষ্কে একটু জোর লাগাতেই রুহির কথা মনে পড়ল। রুহির ব্লাড গ্রুপ ও এ প্লাস। আমি তাড়াতাড়ি রুহিকে কল করলাম। কয়েকবার রিং পড়ার পর রুহি কল রিসিভ করল। রুহি কল রিসিভ করতেই আমি কান্নারত কণ্ঠে বললাম, রুহি, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। রুহি বিচলিত হয়ে বলল, কি হয়েছে হাফসা?
তুই কান্না করছিস কেন? আমাকে বল প্লিজ। রাহাত স্যার, রাহাত স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে রুহি, এই বলে আবারও কান্না চলে আসলো। আমার কেন এত কষ্ট হচ্ছে? রুহি চিৎকার করে বলল, কিভাবে, কখন? এখন এসব বলার সময় নেই। তুই প্লিজ চলে আয়। উনার রক্ত লাগবে। তোর রক্তের গ্রুপ আর উনার রক্তের গ্রুপ একই। প্লিজ রুহি, না হলে উনাকে অপারেশন করাবে না, এই বলে আমি কথা বলার অবস্থায় নাই। রুহি সেটা বুঝতে পেরে বলল, তুই চিন্তা করিস না, এখনই আসছি আমি। এই বলে সে ফোন কেটে দিল। আমি কিছুটা ভরসা পেলাম। তারপর তাড়াতাড়ি করে রিসেপশনে গিয়ে ফর্ম দিতে বললাম। ওখানে থাকা মেয়েটি বলল, ম্যাম আপনাকে ফর্ম ফিল আপ জমা দিতে হলে 3 লাখ টাকা লাগবে। 3 লাখ টাকার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। এত টাকা আমি কোথায় পাব? আমার মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। কিন্তু যত টাকাই হোক আমাকে জোগাড় করতে হবে। যা করার তাড়াতাড়ি করতে হবে। বেশি সময় নষ্ট করা যাবে না। বিয়ের সময় বাবা মা আমাকে যে গহনা দিয়েছিল আমি সেগুলো আমার সাথে নিয়ে এসেছিলাম। আমি জানতাম একসময় এই গহনাগুলো কাজে আসবে। আমি দ্রুত ঘরে গিয়ে সেই গয়নাগুলো নিলাম। তারপর স্বর্ণালংকারের দোকানে সব বিক্রি করে দিলাম। সব গহনা বিক্রি করে 4 লক্ষ টাকা আমাকে দিল। আমি দ্রুত হসপিটালে এসে 3 লাখ টাকা রিসেপশনে জমা দিলাম। এতক্ষণে রুহিও চলে এসেছে। তাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে রক্ত দিতে গেলাম। রক্ত দেওয়া শেষ হলে অপারেশন করানো শুরু হলো। আমি শুধু আল্লাহর কাছে উনার সুস্থতা কামনা করছি। রুহি আমাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না হাফসা, স্যার সুস্থ হয়ে যাবেন। আর তুই কি উনার পরিবারের কাউকে খবর দিয়েছিলি? এতক্ষণ পর ওর কথা শুনে আমার টনক নড়ল। আমি তো কাউকেই বলিনি। আর তাছাড়া এত খবর দেওয়ার সময়ও তো ছিল না। দ্রুত উনাকে অপারেশন করতে হতো। এসব আর মাথায় আসেনি। আমি রুহিকে বললাম, এত কিছু তো আমার মাথায় ছিল না। তাছাড়া উনার পরিবারের কারোর নম্বর তো নেই আমার কাছে। স্যারের ফোন হয়তো রাস্তাতেই পড়ে আছে। রুহি আমার অবস্থা বুঝতে পেরে বলল, আচ্ছা তুই এত ভাবিস না। স্যারের বোনের সাথে আমার যোগাযোগ ছিল। ওর নম্বরটা আছে আমার কাছে। আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। এই বলে সে কোথায় যেন চলে গেল। আর আমি অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে থাকলাম। রুহি কিছুক্ষণ পর এসে বলল, আমি কল করে জানিয়েছি। ওরা কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবে। আর এখন আমাকে যেতে হবে রে। কিছু মনে করিস না। আমি কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বললাম, তোকে অনেক অনেক ধন্যবাদ রুহি। তোর এত খুশির দিনেও আমি তোকে এত প্রেসার দিচ্ছি। আমাকে মাফ করে দিস প্লিজ। সে রাগী স্বরে বলল, এভাবে আরেকবার বললে আমি আর কখনো তোর সাথে কথা বলবো না বলে দিচ্ছি। আমি একটু মুচকি হেসে বললাম, আচ্ছা আর বলবো না। তুই এবার যা। রুহিও একটা মুচকি হেসে বিদায় জানিয়ে চলে গেল। প্রায় আধ ঘন্টা পর উনার পরিবারের সবাই দৌড়ে অপারেশন থিয়েটারের সামনে আসলো। একটা ভদ্রমহিলা আমার কাছে এসে কান্না করতে করতে জিজ্ঞাসা করল, আমার ছেলেটা কোথায় আছে? ওর কি হয়েছে বলো না প্লিজ। ওর কিছু হবে না তো? এই বলে সেই মহিলা অঝরে কাঁদতে লাগল। আমারও আবার চোখে পানি চলে আসলো। একটা মেয়ে এগিয়ে এসে উনাকে ধরে একটা বেঞ্চে বসালো। ভদ্র মহিলাটি মেয়েটিকে জড়িয়ে ধরে বলতে লাগল, এ কি হয়ে গেল রাহা, আমার ছেলেটার কি হয়ে গেল? রাহার চোখেও পানি স্পষ্ট। সে তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগল, তুমি এভাবে ভেঙ্গে পড়লে আমাদেরকে কে সামলাবে মা? তোমাকে তো এখন শক্ত থাকতে হবে তাই না মা? তুমিই তো আমাদের শক্তি। হঠাৎ উনার কি যেন হলো, তিনি চোখ মুছে উঠে দাঁড়ালেন। তারপর ধীর পায়ে আমার কাছে এসে দাঁড়ালেন। পরিবারের সবাই বিস্ময় চোখে উনার দিকে চেয়ে আছে। উনি কি করতে চাইছেন তা হয়তো সকলে বুঝার চেষ্টা করছে। তিনি ভেজা কণ্ঠে বললেন, তুমি কে মা?
মা সম্বোধনটা শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমার মা কখনো আমাকে এত মায়া করে ডাকেনি। শব্দ করে কেঁদে ফেললাম। উনারা হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি চোখ মুছে বললাম, আপনারা কিছু মনে করবেন না। আমাকে কেউ মা বলে আগে ডাকেনি, তাই একটু আবেগী হয়ে গিয়েছিলাম। আমি রাহাত স্যারের অফিসে কাজ করি 1 বছর ধরে। আজকে অফিসে যাওয়ার পথে দেখি উনি রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি কোনোভাবে উনাকে হাসপাতালে নিয়ে আসি। কেউ কিছু বলার আগে অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসলেন। সবাই উনাকে ঘিরে ফেলল। সকলে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। তিনি সকলকে থামিয়ে দিয়ে বললেন, দেখুন, আপনারা সবাই শান্ত হন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন 48 ঘন্টার মধ্যে উনার জ্ঞান না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। আপনারা সৃষ্টিকর্তার কাছে দোয়া করুন। একমাত্র তিনিই পারেন সব ঠিক করতে। এই বলে তিনি চলে গেলেন। আমি এক কোণে দাঁড়িয়ে আছি। আর উনার পরিবারের কয়েকজন ডাক্তারের পিছনে পিছনে গেলেন আর বাকিরা নীরবে কান্না করছে। স্যারের মা আমার পাশে এসে দাঁড়ালেন। আমার হাত দুটো উনার হাতে নিয়ে করুণ সুরে বলতে লাগলেন, তোমাকে কিভাবে ধন্যবাদ দিব জানা নেই। তুমি যে আমার কি রক্ষা করেছ বলে বুঝাতে পারব না। তোমার এই ঋণ কখনো ভুলব না। এই বলে তিনি কাঁদতে লাগলেন। আমার উনার দিকে তাকিয়ে খুব মায়া হল। মায়েরা বুঝি এমনি হয়। তাহলে আমার মা এমন কেন? আমি কেন এমন ভালোবাসা পেলাম না? এসব ভাবতেই আমার চোখ ঝাপসা হয়ে উঠল। আমি উনার চোখের পানি মুছে দিয়ে বললাম, এভাবে বলবেন না আন্টি। মানুষ তো মানুষের জন্যই। ধন্যবাদ আমাকে নয়, উপরওয়ালাকে দিন। তখন ওই রাস্তা দিয়ে না গেলে আমি কি আর ওনাকে দেখতাম? এখন আপনাদের শক্ত থাকতে হবে। একমাত্র আল্লাহ পারেন উনাকে সুস্থ করে দিতে। উনি একটা মুচকি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমার জীবনে এমন ভালোবাসা আর পাইনি। আমিও উনাকে আবেগে জড়িয়ে ধরলাম। রাহাত স্যারের জ্ঞান ফিরেছে 2 দিন পর। এই 2 দিন আমি হসপিটালেই ছিলাম। কেন জানি উনাকে দেখা ছাড়া আমার ফিরে যেতে ইচ্ছা করছিল না। উনার পরিবারের সবাই আমাকে বলেছিল বাসায় গিয়ে রেস্ট করতে, কিন্তু আমার মন কিছুতেই সায় দিচ্ছিল না। তাই চলে যেতে পারিনি। কিন্তু এই 2 দিনে স্যারের মায়ের সাথে আর উনার বোন মানে রাহার সাথে আমার বেশ সখ্যতা গড়ে উঠেছে। তাই আর তেমন একটা অসুবিধা হয়নি। যখন উনার জ্ঞান ফিরেছে তখন এতটা খুশি হয়েছিলাম যে আমার চোখে পানি চলে এসেছিল। কিন্তু তা কারোর নজরে আসার পূর্বেই আমি লুকিয়ে মুছে নিলাম। উনার হুঁশ আসার কথা শুনে সবাই উনার কাছে চলে গেলেও আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকলাম। কেন যেন সাহস হলো না উনার সামনে যাওয়ার। আমি বাহির থেকে দেখেই আমার মনটাকে শান্ত করলাম। কিছুক্ষণ পর আমি নিঃশব্দে হসপিটাল থেকে চলে আসলাম। উনাকে দেখে আমার অভিমান হচ্ছে অনেক। উনি কি সাবধানে হাঁটতে পারেন না? আল্লাহ মানুষকে চোখ দুটো কেন দিয়েছেন? দেখে চলার জন্যই তো নাকি? উনি কি চোখ পিছনে নিয়ে হাঁটছিলেন? এসব বিড়বিড় করতে করতে হাঁটছি। যদি সেদিন উনার কিছু হয়ে যেত। কথাটি মনে আসতেই আমার বুক কেঁপে উঠল। আনমনেই রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম, তখনই কারোর সাথে ধাক্কা খেলাম। আরে চোখ কি হাতে নিয়ে ঘুরেন নাকি? কি জোরে ধাক্কাটাই না মারল! বলতে বলতে সামনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। অস্ফুট স্বরে বললাম, আকাশ। আকাশ মাথা চুলকে বলল, আসলে আমি দেখতে পাইনি, সরি। আমি কিছু না বলেই চলে যেতে নিলে আকাশ আমার পথ আটকে দাঁড়াল। আমি বিরক্তিকর চোখে তার দিকে তাকালাম। সে একটা মেকি হাসি দিয়ে বলল, বিরক্ত করার জন্য সরি। আসলে আপনি সকাল সকাল কাউকে না বলে চলে এসেছিলেন, তাই আপনার কাছ থেকে ভালোভাবে ক্ষমা চাইতে পারিনি। আর আপনার দেনমোহরটাও পরিশোধ করতে পারিনি। আপনি যে এত তাড়াতাড়ি চলে যাবেন তা অনুমান করতে পারিনি। তাই আমি তার কথা থামিয়ে দিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, আপনার দেনমোহর আমি মাফ করে দিয়েছি। আর আমি ডিভোর্স পেপার অনেক আগেই তৈরি করে রেখেছি, শুধুমাত্র ব্যস্ততার কারণে আপনার কাছে পৌঁছে দিতে পারিনি। চিন্তিত হওয়ার কিছু নেই,
কিছুদিনের মাঝে আপনার কাছে পৌঁছে যাবে। আমি সই করে দিয়েছি, আপনিও সইটা করে কোর্টে পাঠিয়ে দিন। এই বলে আমি চলে যেতে নিয়েও পিছু ফিরে তার সামনে গিয়ে দাঁড়ালাম। একটা মুচকি হাসি দিয়ে বললাম, আপনাকে ধন্যবাদ আমাকে আমার মতো করে বাঁচতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তারপর আর সেখানে দাঁড়ালাম না। দ্রুত পায়ে হাঁটা লাগালাম। আমার খারাপ লাগছে না, কিন্তু একসময় আকাশ নামের এই ছেলেটাকে মনে প্রাণের স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। আমি ভুল যাওয়ার যতই চেষ্টা করি না কেন স্মৃতি থেকে তো আর মুছে ফেলা সম্ভব নয়। দীর্ঘ 6 বছরের সংসারটাকে তো আর চাইলেই জীবন থেকে সরিয়ে ফেলা যায় না। সে সংসার না করলেও আমি তো করেছি। 1 বছর পর সেই মুখটা আবারও আমার চোখের সামনে আসার কারণে আগের স্মৃতিগুলো আমার চোখে ভেসে উঠল। সাথে বুক চিরে বেরিয়ে আসলো একটা দীর্ঘশ্বাস। আমি বাসায় এসে বিছানায় ঠাস করে শুয়ে পড়লাম। শরীরে যেন আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। গত 3 দিন উনার দুশ্চিন্তায় চোখের পাতা একবারের জন্যও এক করতে পারিনি। বিছানায় গাটা এলিয়ে দিতেই চোখ দুটো বন্ধ হয়ে আসল। সকালে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসে গেলাম। 3 দিন ধরে অফিসে যাই না। অফিসে পৌঁছে চেয়ারে একটু হেলান দিয়ে বসতেই আয়মান নামের ছেলেটি আমার সামনে হাজির হল। আমি ভ্রু কুঁচকে তাকাতেই সে বলে উঠল, এতদিন কোথায় ছিলে? অফিসে আসোনি কেন? জানো কত টেনশন হচ্ছিল আমার। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, আমার জন্য এত চিন্তা করার জন্য ধন্যবাদ। কিন্তু আমার জন্য আপনার এত টেনশন করতে হবে না ভাইয়া। নিজের চিন্তা করুন। আমার কথা শুনে তার মুখটা মলিন হয়ে গেল। আর কিছু না বলে সে তার নিজের স্থানে চলে গেল। আমার কিছুটা খারাপ লাগল। আমি কি বেশি রুড বিহেভ করে ফেলছি? তিনি তো আর খারাপ কিছু বলেননি। কলিগ হিসেবে জিজ্ঞাসা করতেই পারেন। আমার লজ্জিত অনুভূতি হল। ঠিক করলাম যাওয়ার সময় ক্ষমা চেয়ে নিব। অফিস ছুটি হওয়ার সাথে সাথে আমি আয়মানের কাছে গেলাম। আয়মান আমাকে এড়িয়ে যেতে নিলে আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে রইল। আমি ইতস্তত করে বললাম, আমার তখন ওভাবে বলা উচিত হয়নি। অফিসের কলিগ হিসেবে জিজ্ঞাসা করতেই পারেন, কিন্তু তখন আসলে খুব ক্লান্ত ছিলাম তাই রুড বিহেভ করে ফেলেছি। আমাকে ছোট বোন হিসেবে ক্ষমা করে দিন। আয়মান সুন্দর একটা হাসি দিয়ে বলল, ক্ষমা করতে পারি, কিন্তু ছোট বোন হিসেবে নয়, বন্ধু হিসেবে। আমার একটা ছোট বোন আছে। তার ভাগ কাউকে দিতে পারব না। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, ঠিক আছে রাজি। তারপর এভাবে কয়েকটা দিন চলে গেল। এর মধ্যে আকাশকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি। আমি এবার পরিপূর্ণভাবে মুক্ত। রাহার সাথে আমার প্রতিদিন কথা হয়। সেদিন তাদের না বলেই চলে আসার জন্য অনেক ঝাড়ি খেয়েছি। শুধু একবার না, কয়েক দফা ঝাড়ি মেরেছে মা মেয়ে মিলে। রাহার মা অর্থাৎ রাহেলা বেগম আমাকে উনার নিজের মেয়ের মতো শাসন করে, আবার ভালোবাসে। আমি মাঝে মাঝে খুব অবাক হই, এমন মানুষও কি পৃথিবীতে আছে? যেখানে নিজের মাই ভালোবাসে না সেখানে উনার ছেলের একজন কর্মচারী হয়ে তিনি মায়ের ভালোবাসা দেন। রাহার কাছ থেকে স্যারের প্রতিদিন খোঁজ নেওয়া যেন এই কয়দিনে রুটিন হয়ে গেছে। আমার এমন উৎকণ্ঠা দেখে রাহা একবার জিজ্ঞেস করেই ফেলেছিল, হাফসা আপু ডাল মে কুছ কালা তো নেহি হে? আমি তখন কি বলবো বুঝতে ছিলাম না। আমি কিছু না বলেই কল কেটে দিয়েছিলাম। এর উত্তর আমার নিজের কাছেও নেই। আমি নিজেকেই প্রশ্ন করি, এসব আমি কেন করছি? উনি তো আমার কেউ নন। তখন আবার আমার মন প্রশ্ন করে, আসলেই কেউ না উনি? আমি আর কিছু ভাবতে পারি না। কি হচ্ছে আমার সাথে? আমি কিছু জানি না, কিচ্ছু না। রাহাত স্যারের অনুপস্থিতিতে উনার বাবা অফিসটা নিয়ন্ত্রণ করছেন। সবার মুখে শুনেছি এই অফিসটা রাহাত স্যারের বাবা বানিয়েছিলেন। উনার নাম আজমল হাসান। তার প্রতিটি কষ্টের বিন্দু কণা এই ভবনের সাথে মিশে আছে। উনার এখন বেশ বয়স হয়েছে। উনার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আহসান হাসান বিয়ে করে বিদেশে পাড়ি জমিয়েছে, আর ছোট ছেলে রাহাত শাওন আরজ এখনো বিয়ে করেনি।
তার নামটা বাবা ভাইয়ের সাথে মিল করে রাখেনি রাহেলা বেগম। বড় ছেলের নাম আজমল সাহেব এবং ছোট ছেলে এবং মেয়ের নাম রেখেছেন রাহেলা বেগম। রাহাত স্যার পড়াশোনা শেষ করে এখানে নিজের বাবার ব্যবসা দেখাশোনা করে। আর সবার ছোট মেয়ে আসফিয়া আবছা রাহা এখনও পড়ালেখা করছে। এইবার এইচএসসি পরীক্ষার্থী। রাহাত স্যার যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন আজমল সাহেব ব্যবসার দেখাশোনা করবেন। আজ 1 মাস হল স্যার অফিসে আসেন না। উনাকে নিজের চোখের সামনে দেখি না কতদিন। উনাকে একটাবার দেখার আশায় আমার মন ব্যাকুল হয়ে আছে। কিন্তু আমার এই আশা যে নিষিদ্ধ আশা ছাড়া আর কিছুই না। কিন্তু মন কি আর সেটা বোঝে? আমি জানি আমার আশা কখনোই পূর্ণ হবে না। উনি আমার বস আর আমি একজন সামান্য কর্মচারী। তাছাড়া আমি একজন ডিভোর্সি। সব জিনিস যে পেতে হবে তা তো নয়। আমি রাহার মতো একজন বোন পেয়েছি, রাহেলা বেগমের মতো একজন মা পেয়েছি। এতটুকুই যথেষ্ট আমার জন্য। উনাকে দেখেই না হয় আমার চোখের তৃষ্ণা মিটাবো। আর কিছুই চাই না আমি। এভাবে কাটিয়ে দিব আমার বাকিটা জীবন। পুরো 1 মাস পর আজ উনার দেখা মিলবে তা কল্পনাও করিনি। আমি আয়মানের সাথে অল্প একটু গল্প করছিলাম। মাঝে মাঝে কাজ করতে করতে হাঁপিয়ে উঠি। তখন তিনি আমার সঙ্গ দেন। কিছুটা গল্প করে আমার সময়টা ভালো করে দেন। তিনি মানুষটা বেশ রসিক। মুহূর্তেই যে কারোর মন ভালো করে দিতে পারেন। মানুষ হিসেবে তিনি খুব ভালো। সপ্তাহখানেক আগে রুহি ফিরে এসেছে। আমার খুশি আর দেখে কে। রুহি এখন দেখতে আরো সুন্দর হয়ে গেছে। আমি শুধু তাকিয়ে তাকিয়ে বলি, কিরে রুহি, তুই তো অনেক সুন্দরী হয়ে গেছিস। দুলাভাই কি তোর দিকে না তাকিয়ে থাকতে পারে? তখন রুহি লজ্জায় লাল নীল হয়। আজকে অফিসে এসে রুহি, আমি আর আয়মান মিলে একটা বই নিয়ে আলোচনা করছিলাম, তখনই রাহাত স্যারের আগমন ঘটে। আমি তখন আয়মানের একটা ফানি কথা শুনে হাসতেছিলাম। পিছনে থেকে হঠাৎ রাহাত স্যার বলে উঠলেন, বাহ, ভালোই তো গল্প হচ্ছে এখানে। এতদিন পর উনার আওয়াজ শুনে থমকে গেলাম। আমি কি স্বপ্ন দেখছি নাকি ভুল শুনছি? নিশ্চিত হওয়ার জন্য পিছনে ঘুরে তাকাতেই দেখতে পায় প্রিয় মানুষটির মুখ, যার দেখা পাওয়ার জন্য আমার মনটা দীর্ঘদিন ধরে ব্যাকুল হয়ে আছে। তিনি গম্ভীর সুরে বললেন, আপনাদের সবার আরামের দিন শেষ। আমি ফিরে এসেছি। আমি যেন আর কারোর কাজের হেয়ালি না দেখি। আর আয়মান সাহেব, আপনার কাজের স্থান এটা বলে তো আমার মনে পড়ছে না। আয়মান থতমত খেয়ে গেল। সে আমতা আমতা করে বলল, সরি স্যার, সরি। আমি এক্ষুনি আমার টেবিলে যাচ্ছি। এই বলে সে তড়িঘড়ি করে চলে গেল। আয়মান যাওয়ার পর রাহাত স্যার আমার দিকে ঘুরে তাকালেন। শক্ত কণ্ঠে বললেন, মিস হাফসা, আমার কেবিনে আসুন। এই বলে তিনি গটগট করে চলে গেলেন। আমি আমার জায়গায় ঠায় দাঁড়িয়ে রইলাম। রুহি আমাকে হালকা ধাক্কা দিয়ে বলল, মিস হাফসা, আপনাকে স্যার যেতে বলেছেন। আমি তার দিকে কটমট করে তাকিয়ে বলতে লাগলাম, তোকে তো আমি এসে দেখে নিচ্ছি। এই বলে রাহাত স্যারের কেবিনে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালাম। মে আই কামিং স্যার? দরজায় দাঁড়িয়ে থেকে বললাম। তিনি মনে হয় আমারই অপেক্ষায় ছিলেন। তিনি শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, ইয়েস, কামিং। আমি উনার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। উনি আমার একদম সামনাসামনি এসে দাঁড়ালেন। উনার এত কাছে আসাতে আমার নিঃশ্বাস যেন আটকে গেল। চোখ তুলে তাকানোর সাহস হল না। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আমার সাথে হসপিটালে দেখা না করেই চলে এসেছিলে কেন? আমি উনার কথায় কি উত্তর দিব ভেবে পেলাম না। আমি আমতা আমতা করে বললাম, কোথাকার হসপিটালের কথা বলছেন আপনি? তিনি একটা মুচকি হাসি দিয়ে বললেন, আমাকে মিথ্যে বলে পালাতে পারবে না হাফসা। আমি সবকিছুই জানি। তুমি আমার জন্য কি কি করেছে সবকিছু। এমনটা কেন করলে হাফসা? কেন এত কিছু করলে? বলো। আমি কিভাবে বলবো এসব আপনার জন্য নয়, নিজে ভালো থাকার জন্য করেছি। আপনাকে ছাড়া যে আমি ভালো থাকতে পারবো না। আপনি যে আমার জীবনের একটা বড় অংশ হয়ে গেছেন। আমার কোনো উত্তর না পেয়ে তিনি আমার হাত চেপে ধরলেন।
বলছো না কেন তুমি? আমি তোমার কাছ থেকে শুনতে চাই। আমি চোখ অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বললাম, কি শুনতে চান আমার থেকে আপনি? তিনি আরও শক্ত করে হাত চেপে ধরে বললেন, আমি জানি হাফসা তুমি আমাকে। আমি তোমার মুখ থেকে শুনতে চাই, প্লিজ একটাবার বলো। আমি ব্যথায় কুকড়িয়ে বলে উঠলাম। আমার আওয়াজ শুনে তিনি দ্রুত আমাকে ছেড়ে দিলেন। আমি চিৎকার করে বললাম, আপনি যা শুনতে চান তা কখনোই সম্ভব নয় মিস্টার রাহাত। আমি আপনার অফিসের একজন সামান্য কর্মচারী আর আপনি অফিসের বর্ষ। তাছাড়া আমি একজন ডিভোর্সি। আপনার পরিবার আমাকে মেনে নিবে না। আমি উনাদের বিশ্বাস ভাঙতে পারব না। এই বলে আমি আমার টেবিলে চলে আসলাম। রুহি আমাকে জিজ্ঞাসা করল, কিরে হাফসা, তোকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? আমি হাসার চেষ্টা করলাম। না রে, কিছু হয়নি। এমনি ভালো লাগছে না। তুই চিন্তা করিস না তো। সারাটা দিন আমার বিষণ্ণ কাটল। ভালো লাগছে না কিছু। সন্ধ্যায় কোনোভাবে বাসায় এলাম। সেখানে গিয়ে আমি তো অবাকের শীর্ষস্থানে পৌঁছে গেলাম। আমার বাসার দরজার সামনে রাহাত স্যার উনার পুরো পরিবার নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি বিস্ময়ের চোখে স্যারের দিকে তাকাতেই তিনি একটা ডেভিল মার্কা হাসি দিলেন। রাহেলা বেগম আমাকে দেখে হাসি মুখে এগিয়ে আসলেন। আমি উনাকে সালাম দিলাম। তিনি সালাম নিয়ে আমাকে ধমকের সুরে বললেন, অফিস থেকে বাসায় আসতে এতক্ষণ লাগে? আমি কি বলবো বুঝতে পারলাম না। আমি অন্যদিনের তুলনায় আজকে ইচ্ছা করেই দেরি করে বাসায় ফিরেছি। মন ভালো ছিল না, তাই বাসায় আসার পথে যে নদীটা পড়ে সেখানে এতক্ষণ বসেছিলাম। নিজের ভেতরের চাপা অনুভূতিগুলো কিছুটা কমাতে বৃথা চেষ্টা চালিয়ে গেলাম। আমি হাসার চেষ্টা করে বললাম, আসলে রাস্তায় খুব জ্যাম ছিল তো তাই দেরি হয়েছে। রাহাত স্যার মাঝখান থেকে জোরে জোরে বলতে লাগলেন, মা ও মিথ্যা বলছে। আমিও তো একই পথে এসেছি। একটুও জ্যাম ছিল না রাস্তায়। আমি উনার দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই তিনি অন্যদিকে চোখ ঘুরিয়ে নিলেন। মনে মনে উনাকে সাবান ছাড়াই ধোলাই করছি। হঠাৎ রাহেলা বেগম আমার কান মলে দিয়ে বললেন, মায়ের সাথে মিথ্যা বলা, তাই না? আমি করুণ চোখে তাকিয়ে বললাম, ব্যথা করছে আন্টি, প্লিজ এবারের মতো মাফ করে দিন। এরকম আর হবে না। তিনি আমার কান ছেড়ে দিয়ে আদেশের সুরে বললেন, দরজাটা এবার খুল। আমাদের আর বাহিরে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি? আমি তখন লজ্জায় লাল হয়ে গেলাম। তড়িঘড়ি করে তালাটা খুলে দিয়ে উনাদের ভেতরে আসতে বললাম। রাহাত স্যার, রাহেলা বেগম, আজমল হাসান এবং রাহা এসেছে। আমি তাদের বসতে দিয়ে খাবারের জন্য ব্যবস্থা করতে নিলেই রাহেলা বেগম আমার হাত ধরে উনার পাশে বসিয়ে দিলেন। আমি কিছু বলার আগেই তিনি এমন একটা কথা বললেন যা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কিছু বলার আগেই তিনি আমার হাত দুটো উনার হাতে নিয়ে বললেন, আমার একটা অনুরোধ রাখবি মা? আমি বললাম, এভাবে কেন বলছেন আন্টি? আপনি আমাকে অনুরোধ নয়, আদেশ করুন। তিনি আমার কথায় কিছুটা ভরসা পেলেন। মুখে একটা হাসির রেখা টেনে বললেন, আমি তোর মুখে আর আন্টি ডাক নয়, মা ডাক শুনতে চাই। আমি তোকে আমার ছোট ছেলের বউ করে নিয়ে যেতে চাই। আমি উনার কথা শুনে থমকে গেলাম। আমি কি জবাব দিব বুঝতে পারলাম না। আমাকে নিরুত্তর দেখে তিনি করুণ সুরে বলতে লাগলেন, প্লিজ না করিস না। আমি অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি। খালি হাতে ফিরিয়ে দিস না এই মাকে। আমার এখন কি করা উচিত? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপনারা আমার অতীত সম্পর্কে অবগত নন, তাই তো এই অনুরোধটা করছেন। আমি কিছু লুকাতে চাই না আপনাদের কাছ থেকে। আমার আজ থেকে 7 বছর আগে যখন আমার বয়স 17 ছিল তখন বিয়ে হয়। কিন্তু বিয়ের 3 দিনের সময় উনি আমাকে রেখে বিদেশে পাড়ি জমান। 6 বছর আর উনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ হয়নি। 6 বছর পর তিনি দেশে ফিরেন উনার নববিবাহিতা বউকে নিয়ে, আর আমাদের ডিভোর্স হয়ে যায়। এরপর আমি বাড়ি ছেড়ে চলে আসি আর আপনাদের অফিসে কাজ করি। আপনি আমার মায়ের থেকেও বেশি। আমি আমার মায়ের কাছ থেকে যে আদর ভালোবাসা পাইনি সেটা আপনার থেকে পেয়েছি।
রাহার মতো একজন ছোট বোন পেয়েছি। আজমল স্যারের মতো একজন বাবা পেয়েছি। এর থেকে আমার আর বেশি কিছু চাই না। তাছাড়া আমি আপনাদের অফিসের একজন সামান্য কর্মচারী মাত্র। কথাটা বলতে দেরি, কিন্তু আমার গালে থাপ্পড় পড়তে দেরি হল না। রাহেলা বেগম কটমট করে আমার দিকে তাকিয়ে আছেন। আমি কোনো কাজের ফল হিসেবে উপহারটা পেলাম সেটার হিসাব মিলাতে ব্যস্ত। তিনি শক্ত কণ্ঠে বলা শুরু করলেন, তোকে কখনো নিচু করে দেখেছি আমরা? সবসময় তোকে আমাদের পরিবারের সদস্যের মতো দেখেছি, ভালোবেসেছি। আর তুই কি না? আসলে আমারই ভুল, তুই আমাদের কখনো আপনি ভাবিসনি। না হলে আজ এই কথাটা বলতে পারতি না। রাহাত চল আমরা ফিরে যাই। আমি উনার হাত ধরে করুণ চোখে তাকিয়ে বলতে লাগলাম, প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি ওভাবে বলিনি। তোমরাই তো আমার আপন। আর কে আছে আমার বলো? রাহেলা বেগম অন্যদিকে তাকিয়ে বললেন, সেটাই যদি হতো তাহলে কি আর আমাকে খালি হাতে ফিরে যেতে হতো? আমি এখন কি করব? আর কোনো উপায় না পেয়ে বললাম, আমি রাজি। আমার কথা শুনে সকলের মুখে অন্যরকমের একটা খুশি দেখা গেল। আজমল সাহেব এতক্ষণ উনার বউয়ের কাণ্ড দেখছিলেন চুপচাপ। শেষমেশ আমাকে রাজি করাতে পেরে উনার মুখেও হাসির রেখা দেখা দিল। এবার তিনি নীরবতা ভেঙে বললেন, আলহামদুলিল্লাহ, তাহলে এবার আমার ছোট ছেলে তার মনের মানুষ পেয়েই গেল। উনার কথা শুনে আমি রাহাত স্যারের দিকে তাকালাম। রাহাত স্যার উনার বাবার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছেন। উনার বাবা যে উনার পোল খুলে দিলেন। তারপর আমার দিকে আর চোখে তাকিয়ে একটা শুকনো কাশি দিয়ে মুখ লুকাতে লাগলেন। আর সেটা দেখে রাহা শব্দ করেই হেসে ফেলল। রাহেলা বেগম স্যারকে বললেন, এভাবে গাধার মতো দাঁড়িয়ে না থেকে মিষ্টি নিয়ে আসো। স্যার মনে হয় এই সুযোগটাই খুঁজছিলেন। রাহেলা বেগমের বলার সাথে সাথেই বাসা থেকে বেরিয়ে গেলেন। উনি যাওয়ার পর উনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এখন থেকে আর তোকে কাজে যেতে হবে না। বড় বউয়ের সাথে তো তেমন একটা কথা হলো না। বউ শাশুড়ি মিলে গল্পটাও করতে পারলাম না। আমার অনেক ইচ্ছা বউয়ের রূপে একটা মেয়ে আনবো আমার ঘরে। তারপর বউ শাশুড়ি মিলে সারাদিন গল্প করব। তোকে কিন্তু আর কোথাও যেতে দিচ্ছি না। আমার কাছেই থাকবি বলে দিলাম। রাহা এবার মুখ ফুলিয়ে বলতে লাগলো, বিয়ের আগেই তো তোমরা আমাকে পর করে দিলে, বিয়ের পর তো আমাকেই ভুলে যাবা, এটাই স্বাভাবিক। রাহেলা বেগম রাহার মাথায় হালকা করে একটা চাটি মেরে বললেন, তোকে কেমনে ভুলব রে, তুই তো হলি আমার কলিজার টুকরা। এরপর মা মেয়ে মিলে হাসতে লাগলো, আর আমি তা মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলাম। সেই দিনের পর 15 দিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেল। বেশ বড় করে না হলেও মোটামুটি আয়োজন করে বিয়েটা হয়েছে। রুহি আর আয়মান সহ অফিসের সকলে এসেছে বিয়েতে। রুহি আমাকে খোঁচা দিতে ভুলল না। বিয়ের দিন আমার কানে এসে ফিসফিস করে বলল, তোকে তো আমার থেকেও অনেক সুন্দর লাগছে রে হাফসা, দেখবি স্যার তোর থেকে নজর সরাতেই পারবে না। তোকে দেখতে দেখতে যেন আমার বাসরটাই না আবার মিস হয়ে যায়। আমি তো চোখ বড় বড় করে রুহির দিকে তাকিয়ে যেই না একটা কিছু বলতে যাব, তখনই সবাই বর এসেছে বলে চেঁচাতে লাগলো। রুহি আমাকে একটা চোখ টিপ মেরে দিল এক দৌড়। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম, উনাকে বর সাজে দেখার আশায়। উনি আমার বারান্দার দিকে আগে থেকেই তাকিয়েছিলেন, যার দরুন আমাদের শুভদৃষ্টি আগেই হয়ে গেল। উনি আমার দিকে এক নজরে তাকিয়ে আছেন। পাশের থেকে কেউ একজন রাহাকে একটা ধাক্কা মেরে বলার পর ওর হুঁশ আসলো। তারপর রাহার দিকে কটমট দৃষ্টিতে তাকাতেই রাহা তার সব কয়টা দাঁত দেখিয়ে হাসতে লাগলো। আর ওদের এমন দুষ্টুমি দেখে আমারও হাসি পেল। দেখতে দেখতে আমাদের বিয়েটাও হয়ে গেল। সুখের সময়গুলো এতই তাড়াতাড়ি চলে যায় যে তা বলা বড়ই মুশকিল। আমাদের সুখের সময়গুলো খুব দ্রুতই অতিক্রম হয়ে গেল। দেখতে দেখতে 3টা বছর পেরিয়ে গেল। আমাদের 1.5 বছরের একটা ছেলে আছে এখন। ওর নাম ওর বাবাই রেখেছে। উনি ছেলের নাম আব্দুল্লাহ আরাফ নাম রেখেছেন। শাশুড়িমা ওনার কথা রেখেছেন। আমাকে কখনো বাবা মার অভাব বুঝতেই দেননি। মেয়ের মতোই আগলে রেখেছেন সব সময়।
রাহার 1 মাস আগে বিয়ে হয়ে গেছে। রাহার স্বামী একজন বড় ডাক্তার। ওরাও খুব সুখেই আছে। রুহির থেকে কিছুদিন আগে একটা মেয়ে হয়েছে, নাম হলো কাশফা ইফতেখার। আমি রুহিকে যখন দেখতে গিয়েছিলাম তখন আমার ছেলের সাথে ওর মেয়ের সম্বন্ধটা একেবারে পাকা করে এসেছি। আমার ছেলে তো ওকে দেখেই খুশিতে নাচতেছিল। আমাদের কথা শুনে ছেলেটা কি বুঝেই গিয়েছে নাকি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু কাশফার ছোট্ট ছোট্ট আঙ্গুলগুলো ধরে বলেছিল, তাড়াতাড়ি বড় হয়ে যাও, আমাদের বিয়ে করতে হবে তো। তার কথা শুনে আমরা সবাই অবাক হয়ে হাসতে লাগলাম। আরাফ বেশিরভাগ সময় তার দাদু দাদির কাছে সময় কাটায়, অনেক ভালোবাসে যে তাকে তারা। আর রাহাতের কথা বলতে গেলে একটাই কথা বলবো, আমার স্বামী দুনিয়ার বেস্ট স্বামী। এই দুনিয়ায় যেমন খারাপ পুরুষ আছে তেমনি ভালো পুরুষও আছে। আমার এমন একজনের স্ত্রী হতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে হচ্ছে এখন। আজকে রাহাত আর আমি হাঁটতে বেরিয়েছি। মাঝ রাস্তায় আকাশের সাথে দেখা হয়ে গেল। আকাশ আমাকে দেখে আমার সামনে এসে দাঁড়ায়, তারপর মুখে একটা জোরপূর্বক হাসি টেনে বলে, কেমন আছো হাফসা? আমি হাসি মুখে বললাম, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনি কেমন আছেন? আকাশের মুখের হাসি সাথে সাথে নিভে গেল। বিরস মুখে বলল, আমি ভালো নেই। ঈশা আমাদের প্রথম সন্তান জন্মদানের সময় মারা গেছে। আমি আমার মেয়েকে নিয়েই কোনো রকম আছি। মেয়েটার জন্য আবার বিদেশে ফিরেও যেতে পারছি না। যাই হোক, তোমার পাশের ছেলেটাকে। আমি কিছু বলার আগেই রাহাত বলে উঠলেন, জি, আমি হাফসার স্বামী, সারা জীবনের সঙ্গী। আকাশ ম্লান একটা হাসি দিয়ে বলল, ও আচ্ছা, আপনারা মনে হয় কোথাও ঘুরতে বেরিয়েছেন। আমি আর বিরক্ত না করি আপনাদের। এই বলে আকাশ চলে গেল। আর উনি আমার হাতটা শক্ত করে ধরে বলতে লাগলেন, আমাদের পথ চলা আরও বাকি। আমাদের এখনও একসাথে বৃদ্ধ হওয়া বাকি। নাতি নাতনির মুখ দেখতে হবে না, বলো? আমি ওনার কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বললাম। তারপর দুজনে বেরিয়ে পড়লাম শহরের সন্ধ্যা উপভোগ করতে। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। আর এই গল্পের শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে যেন আমরা প্রয়োগ করতে পারি, সকলেই চেষ্টা করব। তাই গল্প শুনুন আর গল্পকেন্দ্রিক জীবন গড়ে তুলুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।